আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আজকে সরল লেখার লেকচার 8 করব আমাদের 26 ব্যাচের একাডেমিক টু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এই কোর্সে। তো কোর্সের দুইটা সাইকেল, সাইকেল 1টা হচ্ছে একদম কমপ্লিটলি ফ্রি। সাইকেল 1-এ আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরল লেখা এই দুইটা অধ্যায় করছি। আর সাইকেল 2টা হচ্ছে পেইডে আসবে, পেইড অলরেডি লঞ্চিং হয়ে গেছে। তোমরা এই লাইভটার ক্যাপশনে পেয়ে যাবা লঞ্চিং লাইভ, যার মধ্যে প্রথম 100 জনকে আমরা হচ্ছে টি শার্ট গিফট করবো। তো পুরো 1500 টাকায় একদম মানে ফুল ফার্স্ট পেপার যা কিছু আছে, তোমার সিলেবাসে যা কিছু আছে সবকিছু ওকে। তো সাইকেল 2 এর ক্লাস ইনশাল্লাহ জুন মাসের, অর্থাৎ এই যে সামনে এক সপ্তাহ পরে জুনের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা সরল লেখার লেকচার 4 শুরু করে ফেলি। আজকের লেকচারটা খুবই ইন্টারেস্টিং এবং বেশ অনেক দামি জিনিসপাতি আছে ওকে। তো খুব যত্নের সাথে পড়াগুলো শুরু করতে হবে এবং যত্নের সাথে জিনিসটাকে শিখতে হবে। তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা কিন্তু এই যে সরল লেখা আর এই যে ম্যাট্রিক্স নির্ণায়ক এটা কিন্তু পেইডে আর পড়াবো না, কমপ্লিটলি ফ্রিতেই পড়াচ্ছি এবং পেইডের চাইতে বেটার করে পড়াচ্ছি। সিম্পল কথা, গত বছর সরল লেখায় যা পড়ানো হয়েছে, গত বছর ম্যাট্রিক্সে যা পড়ানো হয়েছে, এর চাইতে এটার কন্টেন্টটা বেটার এবং সবগুলো অধ্যায় বেটার। প্রত্যেক বছরই কন্টেন্ট আপগ্রেড করা হয়। আসো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। এর মধ্যে টাইপ 3 হচ্ছে জ্যামিতিক শেপ থেকে দুই বিন্দুর মাঝখানের দূরত্ব ক্যালকুলেশন করব। তো জ্যামিতিক শেপ থেকে দুই বিন্দুর মাঝখানের দূরত্ব কি কি টাইপের ক্যালকুলেশন করা হয়, ভিতরে কি কি জিনিসপাতি আছে, সেই টেকনিকগুলো আমরা শিখবো ওকে। এর মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তোমরা স্কুল কলেজে বা স্কুল লাইফে সমবাহু ত্রিভুজের ব্যাপারে একটা জিনিসই পড়ে আসছো, যে সমবাহু ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান থাকে। এবং 9-10-এ উঠে তোমরা এটা শিখেছো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু যে কোনো একটা বাহু স্কয়ার ওকে। এই জিনিসটা ইউজ করে সামনে ইন্টারমিডিয়েটে কি কি পড়ানো হয় এবং ইন্টারমিডিয়েটে কি কি ম্যাথ তুমি সলভ করতে হবে সেইগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তাই খুবই ভালো হয় খাতা কলম নিয়ে বসো, একটু লিখিও ঠিক আছে। চলো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখনই শুরু করে দিচ্ছি। এই হলো আশয় বিষয়, কি বিষয় দেখছি চলো। প্রথম ব্যাপারটা হচ্ছে যে যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, তার মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান সমান থাকবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিরকম থাকবে? সমান সমান থাকবে। তো সেই ক্ষেত্রে এই ভিতরকার প্রত্যেকটা কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি করে। প্রত্যেকটা ভিতরকার কোণগুলো হবে 60 ডিগ্রি করে, বা অন্তস্থ কোণগুলো হবে 60 ডিগ্রি করে। কিন্তু তুমি যদি যে কোনো একটা বাহুকে পিছনের দিকে বর্ধিত করো, সেই ক্ষেত্রে যেই বহিস্থ কোণ ক্রিয়েট হবে সেটার ভ্যালু কত হবে? 120 ডিগ্রি। সেটার ভ্যালু কত হবে? 120 ডিগ্রি। যা যা শেখাচ্ছি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন এই যে একটা সমবাহু ত্রিভুজ যাকে আমরা ক্যাপিটাল এ বি সি দিয়ে প্রকাশ করছি, সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? √3/4 ইন্টু এ স্কোয়ার। √3/4 ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে সমবাহু ত্রিভুজের বেসিক্স। তোমরা এগুলো স্কুলে থাকতে পড়ে আসছো, যে ভিতরকার কোণ কত থাকে, বহিস্থ কোণ কত থাকে, তারপরে বাহুগুলোর দৈর্ঘ্য কিরকম থাকে, দৈর্ঘ্য এ হইলে তোমার হচ্ছে ক্ষেত্রফল কত আসে, এগুলো তোমরা ইন্টারে স্কুলে পড়ে আসছো। কোয়েশ্চেন পড়া শিখতে হবে। যখন তুমি ম্যাথ করবা, ম্যাথ সলভ করা হচ্ছে অঙ্কের একটা পার্ট, কোয়েশ্চেন পড়াও গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা যখন কোয়েশ্চেন পড়ি, প্রশ্ন পড়ার মধ্যেই অনেক ভুলচুক রয়ে যায়, সেই কারণে ম্যাথেও ভুল হয় এবং চিন্তা করতেও সমস্যা হয়। তাই প্রশ্ন পড়া শিখতে হবে আগে। ঠিক আছে, তো প্রথম ব্যাপার হচ্ছে দেখাও যে এ এর যে কোনো মানের জন্য, এ বলতে কি বোঝাচ্ছে? স্মল এ। দেখি, যে কোনো মানের জন্য বি সি, বি আর সি বিন্দু থেকে ক্যাপিটাল এ বিন্দুর দূরত্ব সমান। আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি যে বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এই বি আর সি বিন্দু থেকে ক্যাপিটাল এ বিন্দুর দূরত্ব সমান। এটা কোন ক্ষেত্রে সমান? এই স্মল এ এর যে কোনো মানের জন্য সমান। এইটা আমাকে দেখাইতে বলছে, কখন? যখন এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে এটা দেখাও। তার মানে কি বলে দিল ওরা? ফার্স্ট অফ অল আমাকে বললো যে ত্রিভুজ এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ। বি আর সি এর স্থানাঙ্কে কোনো অজানা রাশি নাই, সবগুলাই সংখ্যা। এ বিন্দুতে অজানা রাশি আছে স্মল এ। এবার বললো দেখাও যে এই স্মল এ এর যে কোনো ভ্যালুর জন্য এই যে তোমার বি থেকে এ এর দূরত্ব এবং সি থেকে এ এর দূরত্ব, এই দুই দূরত্ব সমান। এটা তোমাকে দেখাইতে হবে। তাহলে টেকনিকটা কি হবে বলো? টেকনিকটা খুবই সহজ। এরকম একটা ম্যাথ আগে করাইও ছিলাম, যে তুমি বি থেকে এ এর দূরত্ব এ বি নির্ণয় করবা এবং সি থেকে এ এর দূরত্ব এ সি তুমি নির্ণয় করবা। খেয়াল করলে দেখবা এ বি এর মান যা আসছে এ সি এর মানও তাই আসছে।
এ বি এর মান যা আসছে এসি এর মানও তাই আসছে, এটা তুমি খেয়াল করলেই দেখতে পারবা। এখন কথা হচ্ছে যে তাইলে এই অঙ্কটা আমরা সামনে আগাবো কিভাবে? আগে আমরা এ বি এর মান নির্ণয় করি। চলো এখন যদি এ বি এর মান নির্ণয় করি সেই ক্ষেত্রে দেখো কি আসে, এইটা আসে, এটা বিয়োগ এটা, তার মানে যেটা হয় এ মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস এত এ মাইনাস থ্রি রুট থ্রি হোল স্কোয়ার, এটা এ বি স্কোয়ার। এখন নর্মালি বাচ্চারা ভুল কোন জায়গায় করে, ওরা করে কি ওই এসি এর মানও নির্ণয় করতে চায়, তখন দেখে জিনিস সেম আসে না, এলোমেলো লাগে, জিনিস সেম আসে না, এলোমেলো লাগে, বুঝছো? এইগুলো হয় প্রবলেম, বাট দরকার নেই, সমস্যা নেই। ওকে, এখন বুঝো জিনিসটা, তোমার বিন্দুর দূরত্ব সমান তুমি এ বি স্কোয়ার যা এসি স্কোয়ার তা দিয়ে করতে পারবা, কিন্তু এত সম্ভব হলে এর মান নির্ণয় এইখানে তুমি বিপদে পড়বা। ভাইয়া বুঝি না, আরেকবার বলেন। তোমাকে ফার্স্ট অফ অল ওরা দেখাইতে বললো যে বি থেকে এর যা দূরত্ব সি থেকে এর তাই দূরত্ব, তাহলে এ বি ইকুয়াল টু এসি তুমি দেখাইতে পারবা, ওইটা গত ক্লাসে আমরা করেছিলাম। কিন্তু এখন বললো এবিসি সমবাহু ত্রিভুজ হলে এর মান নির্ণয় করো, তাহলে এই দুইটা সমান্তর প্রশ্নেই আমাকে বলে দিয়েছে। কিন্তু এবিসি সমবাহু ত্রিভুজ মানে কি, এইটাও নতুন করে সমান আসলো, তাহলে এটার সাথে এটা অথবা এটার ক্যালকুলেশন করে স্মল এ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এইখানে আমরা এ বি এর মান তো নির্ণয় করে ফেলেছি। এখন আমার যেটা করতে হবে, যেহেতু এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি এর মান যা আসবে বিসি এর মানও তাই আসবে। সেই ক্ষেত্রে এ বি এর মধ্যে স্মল এ আছে, কিন্তু দেখো বিসি যখন নির্ণয় করবা কোনো অজানা রাশি থাকবে না, শুধুমাত্র রুট থ্রি ওয়ান এগুলো সংখ্যা টংখ্যাই থাকবে। সেই ক্ষেত্রে বিসি ইউজ করে আগাইলে উপকার বেশি হবে। বাচ্চারা ভুল যেটা করে, এ বি নির্ণয় করে এসি নির্ণয় করে সমান দিয়ে অঙ্ক করা শুরু করে, বাট ঝামেলা হচ্ছে এ বি এর মধ্যেও অজানা রাশি এ থাকবে, বিসি এসি এর মধ্যেও অজানা রাশি এ থাকবে। দুইটাই সমীকরণ যদি বা দুইটা রাশি যদি অজানা হয়, তাহলে তুমি রাশি মানে ভ্যালু বের করবা কেমনে? প্রবলেমটা এখানে। এই কারণে এটা বের করো অজানা, এটা বের করো সবাই জানা, তাহলে জানা অজানা ইকুয়াল করলে অজানাটা বের করা যাবে। তাহলে এ বি স্কোয়ার তো চলে আসছে, তোমার কাজ হবে হচ্ছে এখন বিসি স্কোয়ার নির্ণয় করা। বিসি স্কোয়ার কিভাবে নির্ণয় করবা? এই দুইটার পার্থক্য করলে যেটা হয় সেটা, তাইলে তিনটা রুট থ্রি থেকে একটা রুট থ্রি বাদ গেলে থাকে দুইটা রুট থ্রি, টু রুট থ্রি হোল স্কোয়ার, তারপরে থ্রি রুট থ্রি থেকে একটা রুট থ্রি বাদ গেলে থাকে আরো একটা, দেখি 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 আরো একটা টু রুট থ্রি হোল স্কোয়ার। তাহলে এভাবে করে তুমি এ বি স্কোয়ারের মান পাইলা, বিসি স্কোয়ারের মান পাইলা। খেয়াল করো, এ বি স্কোয়ারের মধ্যে স্মল এ ছাড়া আর কোনো অজানা কেউ নাই, বিসি স্কোয়ারের মধ্যে অজানা কেউই নাই। এখন তুমি যদি এই দুটাকে ইকুয়াল ধরে কাজ আগাও, দেখবা খুব সহজে স্মল এ নির্ণয় করতে পারছো। আশা করি এই দুইটা জিনিস সবার লেখা শেষ এতক্ষণে। তো আমরা এখন সামনে আগে যাব। আমরা যেটা করব যে এইবার এই এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার সমান ধরে কাজ করব। বলবো যে দেখেন ভাই, আপনিই তো বললেন যে এটা একটা সমবাহু ত্রিভুজ, সেই ক্ষেত্রে বলবা যেহেতু ত্রিভুজ এ বি সি সমবাহু, সুতরাং এ বি, দেখি তো কি কি বের করেছি আমি, এ বি আর বিসি, সুতরাং এ বি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু বিসি হোল স্কোয়ার। সেই ক্ষেত্রে এ বি এর মান ছিল কত? এ মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার, এ মাইনাস থ্রি রুট থ্রি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি রুট থ্রি হোল স্কোয়ার, সেম ভাবে বিসি স্কোয়ারের মান টু রুট থ্রি হোল স্কোয়ার, টু রুট থ্রি হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কত হয়? 4 আর 3 12, আর 12 24 আসবে। তাহলে এখানে যেহেতু 24 আসে, আমি এই সাইডে 24 লিখে ফেলতে পারি, 24 লিখে ফেলতে পারি। দেন আমি এটাকে ক্যালকুলেশন করলে খুব সহজেই এ এর মান নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে চলো আল্লাহর নামে শুরু করি। এ স্কোয়ার মাইনাস টু রুট থ্রি প্লাস থ্রি প্লাস এ স্কোয়ার মাইনাস সিক্স রুট থ্রি প্লাস 9 ইন্টু 3, 3 নং 27, 27 ইকুয়াল টু 24 চলে আসবে। এখন আমার কাজ যেটা হবে যে এইবার আমি এই দুইটা নিয়ে কাজ শুরু করব। টু এ স্কোয়ার, টু রুট থ্রি, সিক্স রুট থ্রি মানে মাইনাস 8 রুট থ্রি এ, তারপরে 3 আর 27 মানে হচ্ছে 30, ওই 30 আর এই 24 এদিকে চলে আসলে হবে মাইনাস 6 নাকি প্লাস 6 ইকুয়াল টু 0। এইখান থেকে তুমি ধরো 2 দিয়ে ভাগ করে ফেললা, এ স্কোয়ার মাইনাস 4 রুট থ্রি এ প্লাস 3 ইকুয়াল টু 0। এখন তুমি এখান থেকে এ এর মান নির্ণয় করতে পারবা। বলো তো দেখি এ এর মান কত আসবে, বুদ্ধি করে বলো এ এর মান কত আসবে। ওকে, সেটা বেটার হয়। সেই ক্ষেত্রে এ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে 16 ইন্টু 3 48
-4ac বাই 2a, এটা হচ্ছে আমার a এর মান আসে। সেখান থেকে আমি যেটা দেখছি যে 4√3 প্লাস মাইনাস √48 বিয়োগ 12, তাহলে 4 12 48, 3 ভাঙ তো 36, তাহলে এখানে থাকবে 36 বাই 2। ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে 2√3 প্লাস মাইনাস 6/2 মানে 3, তাহলে এই আসে আমার a এর মান। এটা আসে হচ্ছে আমার কত, a এর মান চলে আসে। এটা কি আসে, a এর মান চলে আসে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, দেখাও যে এই তিনটা বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে এইচএসসিতে আসে, এইচএসসিতে আসে 2 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য। এই টাইপের কোয়েশ্চেনগুলা এইচএসসিতে আসে 2 মার্কের জন্য। এই টাইপের কোয়েশ্চেনগুলা এইচএসসিতে আসে 2 মার্কের জন্য। ঠিক আছে, এখন কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে দেখাও যে এই তিনটা বিন্দু সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। সেই ক্ষেত্রে যেহেতু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, আমি একটাকে এ, একটাকে বি, একটাকে সি ধরে নেই। তাইলে এখন আমি যদি বলি যে আচ্ছা এটা তো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, বা আমার কি দেখাইতে হবে, সমবাহু ত্রিভুজ, তার মানে কি বাহুগুলো সমান দেখাইতে হবে। তাহলে আমি খুব সুন্দর করে এ বি এর মান নির্ণয় করব, বি সি এর মান নির্ণয় করব, সি এ এর মান নির্ণয় করব। দেখবো যে মানগুলো সমান সমান আসছে। সমান সমান আসলে তখন ভ্যালুগুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে আসো দেখি কি হবে, তখন বলতে পারবো আমি সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি এর মান যদি নির্ণয় করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। টেকনিকটা কি ছিল মনে আছে বলো তো দেখি, তোমার পোলার স্থানাঙ্ক থাকলে দেখি তো কে পারে। ধরো বলে ঝড় হচ্ছে ঝড় হচ্ছে দেখে বাচ্চারা ক্লাসে নাই, সবার বাসায় কি ঝড় হচ্ছে নাকি? না। আচ্ছা যদি এটা এ হয়, এটা বি হয়, আমাকে ওই সূত্রটা বলো, কি হতে পারে, চিন্তা করে বলো, পারবা? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখি তো কে পারে, বলো তো দেখি টেকনিকটা কি শিখেছিলাম, চিন্তা করে বলো। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র নাকি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এটা বললেই হবে, প্লাস নাকি মাইনাস, তাহলে এটা বলো দেখি মনে পড়ে কিনা। লাস্ট ক্লাসেই শিখেছি। সূত্রটা কোন টেকনিকে যাব, এ প্লাস বি হোল স্কয়ার নাকি এ মাইনাস বি হোল স্কয়ার? তাই খাটবা, খাইটা পড়বা, বুঝছো, খাইটা পড়বা। যাক আচ্ছা চলো ম্যাথটা দেখি আমরা। তাহলে এখানে টেকনিকটা কি ছিল আমার যতটুকু মনে পড়ে, যদি আমি হোল স্কয়ার কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা টেকনিক বলি তোমাকে। এ বিন্দু মনে করো এটা r1 θ1, বি বিন্দু এটা r2 θ2। এই দুটোর মাঝখানের দূরত্ব তুমি যখন নির্ণয় করতে যাবা, সহজেই এটা আর এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে ফেলবা। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করলে কত হয়, 4 4 2 2 4, আর হচ্ছে কি 3 12 স্কয়ার, এটাকে স্কয়ার করো, এ বি না, হ্যাঁ স্কয়ার করো, 4 মাইনাস 2 ইন্টু এত ইন্টু এত, একটু দেখে দাও আমাকে, 4 8, তাহলে 8√3 কস এই দুটার মধ্যবর্তী কোণ কত হয়, 90 এর 120 30 ডিগ্রি হয়। এই ধরে এটা এবি স্কয়ার আসলো, এমনি করে তুমি বিসি স্কয়ারে বের করবা, সি স্কয়ারে বের করবা, এরপর দেখাবা সুতরাং এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি, এমনি করে, বুঝছো? তখন দেখবা উত্তরটা মিলে যাচ্ছে, তখন তুমি দেখবা উত্তরটা মিলে যাচ্ছে। তো এই হচ্ছে সেটআপটা, এই হচ্ছে সেটআপটা। ঠিক আছে, আমরা সামনে আগে যাই। এরপরে এই কোশ্চেনটা লেখো, এটা বুয়েট স্ট্যান্ডার্ড এবং খুব এক্সেপশনাল একটা কোশ্চেন। এটা খুব ভালো করে পারতে হবে, এটা খুব ভালো করে পারতে হবে, এটা দেখি, এটা খুব ভালো করে পড়তে হবে। কোশ্চেন বুঝবা, সমস্যা নাই, বুঝাই দিচ্ছি। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এ হচ্ছে 3,4, মনে করো এটা এ 3,4, এটা বি হচ্ছে 3, সেম আর একটু দূরে 6, মনে করো এটা 3,6, বি হচ্ছে এটা। এখন বললো যে এ বি বাহুর উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি যদি একটা বাহু হয়ে থাকে, বাহুটা কি রকম হবে দেখতে, এরকম হবে, বাহুটা দেখতে এরকম হবে। এখন এই বাহুর উপরে যদি আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, তাহলে দেখতে কেমন হবে, ধরো এটার উপরে সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে একটা বাহু, এখানে একটা বাহু, সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এই একটা, এই একটা, ওকে। এখন কথা হচ্ছে ভাই সমবাহু ত্রিভুজ কি খালি এই সাইডে হতে পারে নাকি এই সাইডেও পারে? স্বাভাবিকভাবে এই সাইডেও পারে। তাহলে এই সাইডে যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, ধরো এই এরকম একটা, এরকম একটা, ওকে।
তাহলে এমনও হইতে পারে যে সি বিন্দুটা এখানে এবিসি ত্রিভুজ হলে সি বিন্দুটা এখানে, এমন হইতে পারে সি বিন্দুটা এইখানে, দুটোই হইতে পারে। তাহলে এবি যদি একটা সমবাহু ত্রিভুজের এক বাহু হয়, এইটার এই সাইডে অপর বিন্দু হয়ে এরকম করে এটা একটা ত্রিভুজ হইতে পারে, অথবা বাম সাইডে হলে এটা আরেকটা ত্রিভুজ হইতে পারে। ঠিক কোয়েশ্চেনে বললো কি যে এবি বাহুর উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি এর সি বিন্দুটা এবি রেখার সাপেক্ষে, তাহলে যে এবি বাহুর উপরে যে সমবাহু ত্রিভুজ এটাও অথবা এটাও দুইটাই একটা হবে, এর মধ্যে সি বিন্দুটা এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। তাহলে এবি রেখা মানে কি? এবি রেখা মানে কি এই রেখাটা না? দেখো তো দেখি, এবি রেখা মানে কি এই রেখাটা তো নাকি? এবি রেখা যদি বর্ধিত করি আমি, এই রেখাটাই তো এবি রেখা আমার। তাহলে এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর অপোজিট সাইডে অবস্থিত হচ্ছে সি বিন্দু। তার মানে এবি রেখার যেই পাশে মূল বিন্দু সেই পাশে না, সি সেই পাশে না, মূল বিন্দু যেই পাশে তার অপোজিট পাশে হচ্ছে সি বিন্দু। তাহলে এবি রেখার এই পাশে যদি মূল বিন্দু হয়, সি কোন পাশে হবে? এই পাশে হবে। তাইলে যদি এটা সত্য হয়ে থাকে, যদি এটা সত্য হয়ে থাকে, তার মানে এই যে আমার সিটা, এই সিটা কি বাদ হয়ে যাচ্ছে আর এই সিটা কি অন হয়ে যাচ্ছে। ঠিক, তাইলে দেখো আমার যে ত্রিভুজের মধ্যে এই যে এই বাহুর সাপেক্ষে যে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তৈরি হওয়ার কথা, সেটা ডান দিকেও হতে পারতো বাম দিকেও হতে পারতো, বাট ওরা টেকনিক্যালি এমনভাবে বললো যাতে করে বাম দিকের ত্রিভুজটা আমার বাদ দেওয়া লাগছে, সি অবভিয়াসলি ডান দিকের ত্রিভুজটাই হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাইলে এখন কি বললো, এবার সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। এখন আমাকে বললো যে এবার সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। এখন মনে করো, ধরে নাও যে আমি সি বিন্দুর স্থানাঙ্ক চিন্তা করে নিলাম যে এক্স কমা ওয়াই। এখন আমি সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো কেমনে? কাজ তো খুবই সহজ, তুমি জানো এটা যা এটাও তা, তুমি খুব ভালো করে জানো, বা এটা যা এটা তা এটা তা এমনিও তুমি বলতে পারো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ক্লিয়ার কাট কথাবার্তা বলবো যে এ বি এর দৈর্ঘ্য যা বি সি এর দৈর্ঘ্য তা, যেহেতু সমবাহু ত্রিভুজ সেই কারণে। এখন এখান থেকে আমার কথায় আসতে হবে যে এ বি মানে কি? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই এমন এরা দুই বিন্দু স্পেশাল কেস যে ভুজগুলো সমান সমান, সেই ক্ষেত্রে কি করতে হয়? কোটিদ্বয়ের পার্থক্য নির্ণয় করতে হয়। 6 এবং 4-এর পার্থক্য নির্ণয় করলেই এ বি বাহুর দৈর্ঘ্য চলে আসবে। ঠিক সেইম ভাবে যখন আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে যাব, জাস্ট সিম্পল ভাবে এই দুইটার দূরত্ব বের করে ফেলতে পারি। তাহলে কেমনে কি করা যায়? চলো দেখি। এইখানে একটা কথা আছে, তোমার কথাটা বলি, একটু চিন্তা করতে দাও আমাকে। তাহলে সুন্দর মতন তুমি যে এক্স থেকে 3-এর দূরত্ব, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই থেকে 6-এর দূরত্ব নর্মালি আগাও, প্যারা নাই। এটা আরো একটা টেকনিক আছে, দেখাই দিব আমি একটু পরে, শর্টকাট টেকনিকও আছে, দেখাবো আমি। তাহলে সেই ক্ষেত্রে এটা তো হবে 2 হোল স্কোয়ারটা সরাই ফেললে, স্কোয়ার রুটটা সরাই ফেললে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12y, এটা হচ্ছে 9 আসে, এটা হচ্ছে আসে 36, 4 নং 36, 5 নং 45, এটা হবে 45। তো সবগুলোকে একসাথে করলে যেটা হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12y, 45 আর 4 ওইদিকে চলে গেলে হবে -4, তাহলে 41 প্লাস 41 ইকুয়াল টু 0। এইটা আসলো আমার একটা সমীকরণ। সেম ভাবে আমরা এ বি বিসি ধরে একটা সমীকরণ পাইলাম, আমরা যদি এ বি এসি ধরি তাহলে আরেকটা সমীকরণ পাবো। তখন ওই দুই সমীকরণকে ইকুয়াল চিন্তা ভাবনা করলে তখন আমার উত্তরটা সহজ করে চলে আসবে। তাহলে চলো আমরা পরের স্টেপে যাই, এ বি ইকুয়াল টু এসি দিয়ে কাজ করি, এ বি ইকুয়াল টু এসি দিয়ে কাজ করি। চলো আমি এরপরে তুলতে দিব, একটু পরে তুলতে দিব ম্যাথটা, সমস্যা নাই। এ বি ইকুয়াল টু এসি দিয়ে চিন্তা করতে হবে, এ বি ইকুয়াল টু এসি। তাহলে এ বির মান তো আগের মতনই 2 আসবে, এসির মানের ক্ষেত্রে যেটা হবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, সেম আগের মতো, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার এর রুট, সেই ক্ষেত্রে একসাথে করে ফেললে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y, 9 আর 16 তার মানে হয় 25 প্লাস 25 ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ একসাথে করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y, এইদিকে নিয়ে আসলে প্লাস 21 ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে খেয়াল করে দেখো আমার কাছে কিন্তু দুইটা ইকুয়েশন আসলো যার এই তিনটা রাশি সমান, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 6x। খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 6x, বাকিগুলো ডিফারেন্ট।
তাহলে আমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি, যেহেতু সমান সমান কাটাকাটি যাবে, তখন ওয়াই এর মান নির্ণয় হয়ে যাবে। সেই ওয়াই এর মান এখানে বসায় দিলে এক্স এর মান চলে আসবে। ব্যাপারটা বুঝছো? তাহলে এখন আমি কি করব, আমি যেটা করব, এক সমীকরণ থেকে আরেক সমীকরণ চুপ করে বিয়োগ করে দেব। চলো বিয়োগ করি। এখন আমার কথা যেটা, কথাটা কিন্তু খুবই সহজ, কথাটা কিন্তু খুবই সহজ। প্রথম ব্যাপারটা হলো এরকম যে এবিএসসি তো গেছে, প্রথম একটা ইকুয়েশন আমার কাছে আছে যেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12y, মনে হয় মাইনাস 12y প্লাস 41 ইকুয়াল টু 0, মাইনাস 12y প্লাস 41 ইকুয়াল টু 0। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 21 ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এখন সুন্দর করে দুইটাকে বিয়োগ করে দেই, বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে সহজে একদম, ধরো এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে যেটা হবে যে মাইনাস 4y থেকে এটা বিয়োগ করলে প্লাস 20 ইকুয়াল টু 0, অর্থাৎ y এর মান হবে হচ্ছে 5, y এর মান হবে হলো 5। এরপরে মনে করো যে আমি যদি এটার থেকে নিয়ে আসি, এইখানে ধরো আমি y এর মানটা 5 বসায় দিলাম, জাস্ট সাপোজ যদি আমি y এর মান এখানে 5 বসায় দিই, তাহলে দেখো তো কত হয়। তাহলে যেটা হয় যে 2 স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মান 5 হইলে 5 মাইনাস 4 হোল স্কোয়ার মানে কি 1 প্লাস 1, ঠিক তো? তাহলে যদি এটা আসে, তাহলে এর পরে আমরা ফার্দার লিখতে পারি না, যে তার মানে হলো তোমার এইখানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এই 1 এদিকে 4 বিয়োগ 1, তার মানে 3, অর্থাৎ এখান থেকে এক্স মাইনাস 3 ইকুয়াল টু প্লাস মাইনাস √3, বা এক্স ইকুয়াল টু 3 প্লাস মাইনাস √3। এখন যেটা সবচেয়ে বড় ভুল বাচ্চারা করে সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনে এক্স এর মান দুইটাই রেখা দেয়। এখন ঝামেলা যেটা, এক্স এর মান দুইটা, ওয়াই এর মান একটা, তার মানে কি বিন্দুগুলা কিরকম হবে দেখতে বলো তো দেখি। বিন্দুগুলো এরকম হবে না, যে একটা হচ্ছে 3 প্লাস √3 কমা ওয়াই এর মান কত 5, এটা একটা হবে, আর একটা হবে 3 মাইনাস √3 কমা 5, দুইটা হবে, দুইটা বিন্দু হবে। কিন্তু ঝামেলা যেটা, ঝামেলা হচ্ছে যে আমার বিন্দু যদি দুইটা হয়, তাহলে একটু আগে তো আমি আরেক জিনিস দেখে আসলাম যে বিন্দু তো দুইটা হওয়া যাবে না, বিন্দু হইতে হবে একটা। তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে আমার 3 লাইন, মানে যে এই লাইনটা হচ্ছে যে এই লাইন বরাবর হচ্ছে এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 এর ডান দিকে গেলে সি বিন্দু, 3 এর চেয়ে কম হয়ে গেলে সি প্রাইম বিন্দু, ঠিক তো? তাহলে দেখো আমার কাছে যে এই দুইটা বিন্দু আসছে, একটা হচ্ছে 3 যোগ সামথিং মানে 3 এর একটু ডান দিকে, একটা হচ্ছে 3 বিয়োগ সামথিং মানে 3 এর একটু বাম দিকে। তাইলে আমাকে শুদ্ধ হিসাবে কোন বিন্দুটা নেওয়া হয়েছে? শুদ্ধ হিসাবে নেওয়া হয়েছে ডান দিকের বিন্দুটা, মানে 3 প্লাস সামথিং। অর্থাৎ সেই কারণে আমরা এটাকে কারেক্ট বলবো আর এটাকে রং বলবো। বুঝছো? উপরেরটাকে বলবো কারেক্ট আর নিচেরটাকে বলবো রং, কারণ নিচেরটা হচ্ছে গিয়ে শর্ত ভঙ্গন করছে। এই হলো আশয় বিষয়। এখন তোমরা তুলো, ম্যাথটা তোলার জন্য আমি পুরো 2 মিনিট টাইম দিব। ওকে, সো ফার্স্ট পেজ হিসাবে এটা তুলো, টাইম দেওয়া হলো 1 মিনিট পুরো। তুলো, আস্তে ধীরে তুলো, সমস্যা নেই, বাট জিনিসগুলো শিখো। আমি চাই তোমরা জিনিসগুলো শিখো। এলোমেলো করে মানে জাস্ট তাড়াহুড়া করে লিখলা, শুনলা না কথাগুলো, তাহলে লাভ হবে না। বুঝছো? লিখো। হ্যাঁ, তোমাকে এরকম ওরা দুইটা করে বিন্দু দিয়ে দেয়, যেমন আগের অঙ্কটাই দিল, পরে বলে একটা প্রান্ত বিন্দু বের করো, যেমন আগেরটা দিল না 3 4 3 6 দুইটা বিন্দু, এবার তাহলে আরেকটা প্রান্ত বিন্দু বের করো। এটা তো আমরা নর্মালি দেখলাম যে বইটা যদি রিটেনে দেয় তাহলে কেমনে সলভ করবা। বাট এই সেম টাইপের ম্যাথগুলো তুমি এমসিকিউর স্টাইলেও করতে পারো, এমসিকিউ শর্টকাট আছে, সেই শর্টকাটটা দেখাবো। সো হোয়াট ইজ দ্য শর্টকাট, চলো দেখি। শর্টকাটটা কোনটা? ওকে, শর্টকাটটা কি? চলো আমরা এখন শর্টকাটটা দেখব, যে সমবাহু ত্রিভুজের তৃতীয় বিন্দু নির্ণয়ের শর্টকাট। যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, 3 নাম্বার বিন্দুটা নির্ণয় করতে হবে। তো সমবাহু ত্রিভুজের 2 বিন্দু দেওয়া থাকলে 3 বিন্দু কিভাবে বের করবা, সেটা শর্টকাটটা হচ্ছে এটা। তোমরা প্রথমত যেটা করবা যে দেখবা আমি আগে কি কি করি, আগেই খাতায় তুলবা না, দেখা শেষ হয়ে গেলে আমি যখন বলবো লিখো,
তখনই কেবলমাত্র লিখতে যাবা। ডান? ওকে, এখন খেয়াল করো, একটু আগের যেই কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটাতে ওরা আমাদেরকে বলে দিয়েছিল যে আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, তো সেই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা প্রান্তবিন্দু হচ্ছে আমার কত, একটা প্রান্তবিন্দু হচ্ছে 3,4, আরেকটা প্রান্তবিন্দু হচ্ছে 3,6। এখন লাস্ট প্রান্তবিন্দুটা কত সেইটা জানতে চাওয়া হচ্ছে, সেইটা জানতে চাওয়া হচ্ছে। ওকে, এখন এটা বের করবা কিভাবে, শর্টকাটটা কি, এটা তোমরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ইউজ করতে পারবা। তো লাস্ট প্রান্তবিন্দুটা যদি এক্স কমা ওয়াই হয়, সেই ক্ষেত্রে এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্কটা তুমি কেমনে বের করবা, এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্কটা তুমি কিভাবে বের করবা? টেকনিক হচ্ছে, খেয়াল করো, সি বিন্দু এই সাইডেও হইতে পারে, এই সাইডেও হইতে পারে, দুইটা সাইডে হয়তো, আগের অঙ্কেও তো দেখলা, আগের কোশ্চেনটাই তো। ওকে, যে এই সাইডেও ত্রিভুজ থাকতে পারে, ওই সাইডেও ত্রিভুজ থাকতে পারে, তাহলে সি বিন্দু হওয়ার পসিবিলিটি কয়টা? দুইটা। তাহলে সেই কারণে সূত্র বা টেকনিকটাও হচ্ছে দুইটা, একটা হচ্ছে এমনে করলে এই সাইডেরটা আসবে, আর অমনে করলে ওই সাইডেরটা আসবে, জিনিসটা এরকম। তো প্রথম টেকনিক যেটা, যে তুমি যখন ভুজ নির্ণয় করবা, যে কোনো বিন্দুর কি কি থাকে, ভুজ থাকে এবং কোটি থাকে, ঠিক? এখন যখন নাকি তুমি ভুজ নির্ণয় করবা, ভুজ বলো কোটি বলো, দুই ক্ষেত্রের নিচে তোমার দুই করে করে থাকবে, দুই ক্ষেত্রের নিচে দুই করে করে থাকবে। যখন তুমি ভুজ নির্ণয় করতে যাবা, তখন যেটার ভুজ তুমি নির্ণয় করবা এক্স, সেইটা ছাড়া বাকি দুইটা তুমি ইউজ করবা, যেটা তুমি নির্ণয় করতে যাচ্ছ এক্স, ওইটা ছাড়া বাকি দুই ভুজ ইউজ করে যোগ করে দিবা। তাহলে 3 আর 3 যোগ করলে কত হয়? 3 যোগ 3 যোগ করলা, কোনো প্যারা নাই, আছে নাই? আচ্ছা, তারপরে তুমি দাও প্লাস √3, এটা বাই ডিফল্ট, এটা তোমার কিছু নাই। এরপরে y1 মাইনাস y2, তার মানে যে কোনো একটার থেকে আরেকটা বিয়োগ, লাইক 6 থেকে 4 বিয়োগ তুমি যদি দাও, তাহলে খেয়াল করো 6 থেকে 4 বিয়োগ, এটা হচ্ছে আমার ভুজ, বুঝছো? তাহলে কোটির ক্ষেত্রেও সেম সূত্র, অর্থাৎ যেটার কোটি তুমি বের করবা ওইটা ছাড়া বাদ বাকি দুই কোটির যোগফল। তাহলে 6 আর 4 যোগ দাও, 6 যোগ 4, তারপরে সেম এইখানে যে চিহ্ন এখানে বিপরীত চিহ্ন, যেমন এখানে প্লাস √3 হলো, এখানে মাইনাস √3, তাহলে এখানে মাইনাস √3। এখন এইখানে হচ্ছে কথা, যে অনেকে জিজ্ঞেস করতে পারো ভাই 6 মাইনাস 4 না দিয়ে যদি আমি 4 মাইনাস 6 দিতাম তাহলে কি ভুল হইতো কিনা, মানে আমি কোনটা থেকে কোনটা বিয়োগ দিব বুঝবো কেমনে? এখানে প্যারা নাই। তুমি যদি ভুজের ক্ষেত্রে 6 থেকে 4 বিয়োগ দাও, মানে এই বিন্দুর ভুজ থেকে এই বিন্দুর কোটির থেকে এই বিন্দুর কোটি বিয়োগ দাও, তাহলে কোটির ক্ষেত্রে সেম ভুজ থেকে সেম ভুজ বিয়োগ দেওয়া লাগবে, মানে সেম সিরিয়ালে দিতে হবে। এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ দিলে দুই ক্ষেত্রে ভুজ কোটির দুই ক্ষেত্রে এটা বিয়োগ দিতে হবে, জিনিসটা এরকম। তাহলে x1 মাইনাস x2 মানে কি, এটার থেকে এটা বিয়োগ যাবে, তাহলে 3 বিয়োগ 3 এই, তাহলে এটা হচ্ছে আমার একটা বিন্দু, এটা হচ্ছে কি একটা বিন্দু, মনে করো এই সাইডের বিন্দু। এখন যদি কোশ্চেন থাকে যে ভাই তাহলে ওই সাইডের বিন্দুটা আমি কেমনে নির্ণয় করব, সেটার টেকনিকটাও সহজ, কেমনে কি, কাজ খুবই সহজ। মেইন কথা হচ্ছে এইখানে প্লাস আর এইখানে মাইনাস দিয়েছিল না, এটাকে উল্টায় দিবা, মাইনাস প্লাস দিবা, তাহলেই উত্তর চলে আসবে, হুবহু সেম জিনিস। তাহলে 3 প্লাস 3 মাইনাস √3, এইখানে 6 মাইনাস 4 বাই 2, এটা একটা। আরেকটা হচ্ছে 6 প্লাস 4 প্লাস √3 3 মাইনাস 3 বাই 2, এটা আরেকটা। তাহলে এই দুইটা হচ্ছে আমার দুইটা বিন্দু। এই সিস্টেমে করলেও দেখবা আগেরটার মতো উত্তরই চলে আসছে, আগেরটার মতো উত্তরই চলে আসছে, বুঝছো? এটাই হচ্ছে শর্টকাট, এটাই হচ্ছে কি শর্টকাট, এটাই হচ্ছে আমাদের শর্টকাট, লিখো, এটাই হচ্ছে আমাদের শর্টকাট। সামনে আগে যাই, এই ম্যাথটা তাহলে গেল। ওকে, সেম সিকোয়েন্সে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা। আচ্ছা, এখন আসি পরবর্তী টপিকে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমান দুইটা বাহু বলা। তাহলে মনে করো এই ত্রিভুজটার মধ্যে এই দুই বাহু হচ্ছে সমান সমান, আর এটা হচ্ছে অসমান বাহু। তিন বাহু সমান হচ্ছে সমবাহু ত্রিভুজই হবে, আর যদি দুই বাহু সমান একটা অসমান, ওটাকে বলা হয় সমান দুইটা, মানে সমান দ্বিবাহু। আচ্ছা, এর মধ্যে বি ফর বেস, যেটা অসমান সেটাকে আমরা বি ধরি, ওটাই বলেছে যে এবি ইকুয়াল টু এসি, এবং ত্রিভুজের ক্ষেত্রফলটা হয় হচ্ছে b/4 √4a² মাইনাস b²। সমান বাহুটা দিয়ে 4 দিয়ে ভাগ, অসমানটা দিয়ে 4 দিয়ে ভাগ, আর বিয়োগ হবে ওই অসমানটা, মাথায় রাখবা। সহজ হিসাব, জাস্ট ছবিটা আঁকে লিখে ফেলো, জাস্ট ছবিটা আঁকে লিখে ফেলো, ছবিটা আঁকা শেষ হয়ে গেলে লিখে ফেলো, ছবিটা আঁকা শেষ হয়ে গেলে লিখে ফেলো, ছবিটা আঁকা শেষ হয়ে গেলে লিখে ফেলো। ওকে, আচ্ছা চলো সামনে আগাই, লিখে শেষ সবার? কমপ্লিট কমপ্লিট, ডান 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 ডান। এই এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সিস্টেমটা কি, যে সমকোণী ত্রিভুজের মধ্যে ছোট বাহু দুইটার একটাকে ধরা হয় ভূমি, একটাকে ধরা হয় লম্ব, এবং
সমকোণের বিপরীত বাহুটাকে ধরা হয় হলো অতিভুজ। পিথাগোরাস সাহেব একটা সূত্র দিয়েছে এটার জন্য, যে অতিভুজটা স্কয়ার হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন এটার ক্ষেত্রফল কেমন নির্ণয় করবা? যে কোনোটার জন্যই হাফ ভূমি উচ্চতা। মজার ব্যাপার হচ্ছে এটার ভূমি একদম এটার সমানই, উচ্চতাটা লম্বের সমানই আসে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু বিসি। বুঝছো কাহিনী? বুঝা গেল? সবাই বুঝেছো? আসো, লেখা শেষ। আমরা কিন্তু জাস্ট একটা একটা করে ওভারভিউ করে ফেলছি সবগুলা জিনিস, এগুলা সঙ্গে সঙ্গে পড়ে ফেলি। লেখা শেষ সবার? ডান। ওকে, আমরা পরবর্তী টপিকে যাই। চতুর্ভুজ। চতুর্ভুজ এখানে 4 টাইপের থাকে। একটা হচ্ছে আয়তক্ষেত্র, মানে স্পেশাল টাইপ হচ্ছে 4টা। আয়তক্ষেত্র একটা, তারপরে সামান্তরিক একটা, তারপরে বর্গক্ষেত্র একটা, রম্বস একটা। এছাড়াও আরও তো আছে বিষমবাহু চতুর্ভুজ, যেগুলো অসমান অসমান বাহু, ট্রাপিজিয়াম আছে, অনেকগুলোই আছে, বাট ইন্টারমিডিয়েটে 4টা চতুর্ভুজই লাগে মেনলি। তাহলে এবিসিডি যদি আয়তক্ষেত্র হয়, সিস্টেমটা কি? আয়তক্ষেত্রের সিস্টেমটা হচ্ছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান সমান থাকে। অর্থাৎ এবির যা দৈর্ঘ্য সিডির দৈর্ঘ্য সমান, এডির যা দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্য সমান। শুধু কি সমান সমান থাকবে? না, সমান্তরালও থাকবে। এখন এখানে কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যে এরা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। 90 ডিগ্রি কোণে থাকবে। 90 ডিগ্রি কোণে থাকবে। তো আয়তক্ষেত্রের বাহুগুলা, বিপরীত বাহুগুলাই নর্মালি ইকুয়াল থাকে। এইগুলো ইকুয়াল হওয়ার দরকার নাই, মানে পাশাপাশিগুলো ইকুয়াল হওয়ার দরকার নাই। তো যদি এইটা আর এইটা অসমান থেকে থাকে, মানে 4 বাহু যদি ইকুয়াল না হয়, সেই ক্ষেত্রে কর্ণদ্বয়ের যেই ছেদবিন্দু এর মাঝখানে যে কোণ ক্রিয়েট হয়, সেই কোণ 90 ডিগ্রি হয় না। ভাই কি হইল সিস্টেমটা? সিস্টেমটা হচ্ছে যদি সবগুলো বাহু ইকুয়াল না হয়, সেই ক্ষেত্রে কর্ণদ্বয়ের মাঝখানে সমান কোণ দিয়ে কাটে না, 90 ডিগ্রিতে কাটে না। বুঝছো? যদি এরা এরা সমান হইতো, সেক্ষেত্রে এগুলো 90 ডিগ্রি থাকতো, কর্ণ 90 ডিগ্রিতেই ছেদ করতো, বা কর্ণের মাঝখানের কোনো 90 ডিগ্রি থাকতো। আচ্ছা, তাহলে কর্ণদ্বয়ও কিন্তু সমান থাকে। আমি আরো একবার বলে দিচ্ছি যে যদি এই 4 দিকের কোণগুলো 90 ডিগ্রি করে থাকে, সেই ক্ষেত্রে কর্ণদ্বয় সমান থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কখন 90 ডিগ্রি হবে? যখন পাশাপাশি বাহুগুলোও ইকুয়াল আসবে। যেমন বর্গক্ষেত্র, যেমন রম্বস, এগুলার 4টা বাহুই সমান। 4 বাহু সমান হলে কর্ণের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এটা দামি কথা, লিখো। 4 বাহু সমান হলে কর্ণদ্বয় পরস্পর লম্ব হয়। 4টা বাহুই যদি সমান হয়, সেই ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর লম্ব হবে। যেহেতু এখানে এই বাহু ইকুয়াল না, সেই কারণে কর্ণ লম্ব হচ্ছে না। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, কর্ণদ্বয় সমান কখন হবে? যদি আমার সবগুলা বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি করে থাকে, সেই ক্ষেত্রেই তোমার কর্ণগুলো সমান সমান থাকবে। কি হলো সিস্টেমটা? যে পাশাপাশি বা সন্নিহিত বাহু, মানে পাশাপাশি বাহু, সন্নিহিত বাহু পরস্পর লম্ব হলে, সন্নিহিত বাহুদ্বয় পরস্পর লম্ব হলে, এই বাহুগুলো যদি পরস্পর লম্ব হয়, সেই ক্ষেত্রে কর্ণদ্বয় ইকুয়াল হবে। সেই ক্ষেত্রে কর্ণদ্বয় ইকুয়াল হবে। সেই ক্ষেত্রে কর্ণদ্বয় সমান হয়ে যাবে। বুঝছো? সমান হয়ে যাবে। ঠিক আছে। সেই ক্ষেত্রে কর্ণদ্বয় সমান হয়ে যাবে, সেই ক্ষেত্রে কর্ণদ্বয় সমান হবে। এগুলো হচ্ছে ভিতরকার কথা, তুমি বইয়ে দেখলি পাবা না যে কর্ণ কখন সমান হয়, বইয়ে এমনি লেখা নাই। বুঝছো? বা কর্ণদ্বয় কখন লম্ব হবে পরস্পর, বইয়ে ডিরেক্টলি লেখা নাই। পিছনের ব্যাকএন্ডের কারণটা হচ্ছে এটা, 4 বাহু সমান হলে তখন যে কর্ণদ্বয় লম্ব হবে। তারপরে কর্ণদ্বয় সমান কখন হবে? যখন পাশাপাশি বাহুগুলো সমান ইসে থাকবে, অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তখন যায় তোমার কর্ণ দুইটা সমান সমান ইকুয়াল সাইজ, ইকুয়াল লেন্থের হবে। বুঝছো? এখন আসো তাহলে পয়েন্ট 2, সামান্তরিক। সামান্তরিকের সিস্টেমটা কি? সামান্তরিকের ঘটনা হচ্ছে যে এই অ্যাঙ্গেলগুলা, এই অ্যাঙ্গেলগুলো নট ইকুয়াল টু 0, এই অ্যাঙ্গেলগুলো সরি নট ইকুয়াল টু 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি হয় না, এগুলো 90 ডিগ্রি হয় না।
এই জিনিসগুলা 90 ডিগ্রি হয় না। তো এই ক্ষেত্রে একটা মজার সিস্টেম দেখায় রাখি তোমাদেরকে, যে আলফা প্লাস বিটা এর মান হবে অলওয়েজ 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ মিলে 180 ডিগ্রি হয় দিন শেষে। অর্থাৎ তোমাকে যদি কখনো ছবি দিয়ে বলে যে এটা একটা সামান্তরিক, এটা আলফা এটা বিটা, অথবা এটা থিটা এটা গামা, বা থিটা এটা ডেল্টা, এরকম যদি বলে, সেই ক্ষেত্রে থিটা এবং ডেল্টা, আলফা এবং বিটা এরা কি হবে? এরাও হবে হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ। আমি কিন্তু সাপ্তাহিক পরীক্ষায় এখান থেকে একটা এমসিকিউ দিব, কারণ আমি কিন্তু ক্লাসে পড়ায় রেখেছি। ওকে, যে এই কোণ কি কোণ? সম্পূরক কোণ। এদেরকে কি বলা হবে? সম্পূরক কোণ বলা হবে। ঠিক আছে, এখন আসো, যেহেতু তোমার এই কোণ এরা 90 ডিগ্রি করে না, সেই ক্ষেত্রে এই যে তোমার কি নাম এটার, কর্ণ দুইটা, সেই কর্ণ দুইটা অসমান। কেন অসমান? যেহেতু আলফা কমা বিটা একটাও 90 ডিগ্রি না, সেই কারণে অসমান। বুঝছো? তারপরে বিপরীত বাহুগুলো তো সমান সমান স্বাভাবিকভাবেই, তো ওইটা নিয়ে কোনো টেনশন নাই। যেহেতু এগুলো ইকুয়াল, তাহলে স্বাভাবিক নর্মাল নিয়মে আগাচ্ছে, কোনো প্যারা নাই। এখন ঝামেলা হচ্ছে যেহেতু এটা সমান না, সেই কারণে এই জিনিসটাও তোমার নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কখন 90 ডিগ্রি সমান হতো? যদি এই বাহু ইকুয়াল আসতো। আমরা সামনে দেখবো এটা নিয়ে। লেখা শেষ সবার? লেখা শেষ? দেখি তো। ওকে ওকে, ডান। এখন চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। পরবর্তী সিস্টেমটা হচ্ছে বর্গের ক্ষেত্রে 4 বাহু ইকুয়াল থাকে। তাহলে কি শিখাই দিয়েছিলাম? 4টা বাহুই যদি ইকুয়াল থাকে, তাইলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। তো 4 বাহু সমান হলে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এবং যদি এমন হয় যে এই কোণগুলোও 90 ডিগ্রি করেই থাকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কর্ণদ্বয় সমান সমান আসবে। তাহলে বলো, কর্ণ কখন সমান হবে? যখন অন্তস্থ কোণগুলা 90 ডিগ্রি করে থাকবে। অন্তস্থ কোণগুলা 90 ডিগ্রি, এগুলো কিন্তু ভিতরকার দামি ইনসাইট, এগুলো জেনে রাখো। এগুলো তুমি হর হামেশা সবাইকে জিজ্ঞেস করলে পাবা না, বন্ধুদেরকে জিজ্ঞেস করে দেখো, বুঝবা যে এই কোণগুলো ইকুয়াল, মানে 90 ডিগ্রি করে হইলেই তখনই তোমার এই কর্ণ দুইটা ইকুয়াল আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেম সেগমেন্টে আরেকটা কি আছে? রম্বস। রম্বসের সিস্টেমটা কি? রম্বসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই কোণগুলা 90 ডিগ্রি না, এই কোণগুলা 90 ডিগ্রি না। ওকে, তাহলে যেহেতু এরা 90 ডিগ্রি না, সেই কারণে এই কর্ণ ছোট আর এই কর্ণ বড়। কর্ণদ্বয় অসমান কেন? কারণ এরা 90 ডিগ্রি করে না। আবার এ আর বি সবসময় মাথায় রাখবো, যদি বাহুগুলো সমান্তরাল হয়, তাহলে এই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি আসবে। রম্বস বলো, বর্গক্ষেত্র বলো, বা এই যে সমান্তরাল বাহুগুলো, যেমন এটা সমান্তরাল, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও সমান্তরাল, সামান্তরিকের ক্ষেত্রেও সমান্তরাল, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও সমান্তরাল। এই সমান্তরাল 4 টাইপের ইসের জন্য, চতুর্ভুজের জন্য স্পেশাল কিছু ম্যাথ আছে, আমি দেখাই দেবো এখন। আমি জাস্ট ভিতরকার বেসিকগুলো পড়ায় রাখছি, বিকজ দেখবা কোর্সের শুরুতে বলে দেওয়া থাকে যে স্কুল লেভেলের বেসিক থেকে পড়ানো হবে। তো একটা বাচ্চা যে নাকি স্কুলে কম পড়াশোনা করে আসছে, ওরও যদি স্বপ্ন হয় ভাই আমি বুয়েটে প্রথম 100 জনের মধ্যে থাকতে চাই, প্রথম 50 জনের মধ্যে আমি থাকতে চাই, সেই ক্ষেত্রেও এই ক্লাসগুলো করলে এটা পসিবল, বিকজ স্কুলের পড়াগুলা এগুলাই। ওকে, আচ্ছা গেল সমান, এগুলা 90 ডিগ্রি করে না বলে কর্ণদ্বয় ইকুয়াল না, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যেহেতু এই 4টা বাহুই সমান সমান, সেই ক্ষেত্রে এইটা অবশ্যই 90 ডিগ্রি আসবে। 4 বাহু ইকুয়াল হয়ে গেলে তখন কর্ণদ্বয় একে অপরকে লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে। দেখি ডান, ক্লিয়ার? ওকে, এই কোশ্চেনটা দিল এমসিকিউতে দিলে আজকে এখন শিখাইতে পারবো, নেক্সট দিন আমি রিটার্ন নিয়মটা শিখাই দেবো। ধরো এমসিকিউতে দিল, কি দিল? বললো এবিসিডি একটা বর্গক্ষেত্র, এর 3টা শীর্ষবিন্দু তোমার কাছে দেওয়া আছে। ধরো এবিসিডি একটা বর্গক্ষেত্র, তো ধরো এটা একটা এবিসিডি বর্গক্ষেত্র আমার কাছে আছে দেওয়া। ওকে, এটার 3টা শীর্ষবিন্দু, একটা হচ্ছে এ 8,8, একটা হচ্ছে বি 9,-5, একটা হচ্ছে সি -4,-6, একটা হচ্ছে ডি জানি না। এখন মনে করো তোমাকে এমসিকিউতে তোমাকে বলে দিল যে ভাই আপনি কোন রকমের ক্যালকুলেশন না করে খালি আমার এটা বলবেন ডি বিন্দুর স্থানাঙ্ক কত।
এখন একটা দামি টেকনিক শেখাবো তোমাকে, যে একটা বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, 3টা দেওয়া আছে, 4 নাম্বারটা বের করতে হবে। ক্যালকুলেশন ছাড়া কেমনে করবা, টেকনিকটা বলি তোমাকে। ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে এবি বাহুটা, এই যে সিডি বাহুটা, এরা কি সমান্তরাল না? সমান্তরাল খালি নাকি একই দৈর্ঘ্যের? একই দৈর্ঘ্যের। তাহলে দেখো এইটা যে দিক দিয়ে যাচ্ছে এটাও কি একই দিক দিয়ে যাচ্ছে না? এ থেকে বিতে যাইতে হলে যতটুক দূরে যাওয়া লাগে, সি থেকে ডিতে যেতে হলেও ওটুক দূরে যাওয়া লাগবে না, যেহেতু বাহুগুলো ইকুয়াল। সেই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এমন যে এ থেকে বিতে যাওয়ার সময় একই দিকে একই দূরত্ব যাওয়া লাগবে, যেটা সিডিতে হয়। ভাই আরেকবার বলেন, এ থেকে বিতে যাওয়ার সময় যেই দিকে যেই দূরত্ব যাব, সি থেকে ডিতে যাওয়ার সময় একই দিকে একই দূরত্ব আমি যাব। তাইলে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় ভুজের চেঞ্জ যতটুকু হয়, সি থেকে ডিতে যাওয়ার সময়ও ভুজের চেঞ্জ অতটুকুই হবে। ঠিক দেখো, এ থেকে বিতে যাওয়ার সময় ভুজ আগে ছিল 8, পরে হয়ে গেল 9, বাড়লো কত? 1। তাহলে সি থেকে ডিতে যাওয়ার সময়ও ভুজ 1 বেড়ে যাবে। তাহলে -4 এর সাথে 1 বাড়াই দিলে কত হবে? -3 হবে। ঠিক সেম ভাবে তোমার এ থেকে বিতে যাওয়ার সময় কোটি কিরকম চেঞ্জ হচ্ছে চলো দেখি। 8 থেকে -5, তাহলে কোটি চেঞ্জ হলো কিরকম? কোটি 8 তো 8 নাই হয়ে গেল, আরো 5 কমে গেল, মানে 13 কমে গেল। তাহলে মাইনাস কত হইলো? 13 হয়ে গেল। সেই ক্ষেত্রে কোটিটাও সেম ভাবে চেঞ্জ হবে, কোটিটাও -13 হবে, -13 হয়ে যাবে, -13 হয়ে যাবে। তাহলে -6 থেকে যদি আরো 13 বাদ দাও কত হয়? -19 হয়। তাহলে এইখানে হবে -19, এইখানে হবে -19। বুঝছো? এখন বলতে পারো ভাই আপনি খালি এ বি সিডি দিয়েই দেখাইলেন কেন ভাই? এ থেকে সিতে যাওয়ার সময় যদ্দূর চেঞ্জ হয়, যদ্দূর যায়, বি থেকে ডিতে যাওয়ার সময় তো একই দূর একই দিক বরাবর যাচ্ছে। তাহলে বি থেকে মানে আমি কি এসি আর বিডি দিয়ে এই ম্যাথটা করতে পারতাম না? ব্যাপারটা হচ্ছে করা যাইতো। কেমনে দেখো, খেয়াল করো, অন্য একটা কালি দিয়ে তোমাদেরকে দেখাই। কালি কি সব শেষ নাকি? আচ্ছা আসো, ধরো এই যে 8 থেকে -4 কিরকম চেঞ্জ হইলো? -12 হয়ে গেল না? তাহলে খেয়াল করো, 9 থেকে এই -3 যেতে গেলেও কিন্তু দেখো -12ই করা লাগলো। বুঝছো? সেম ভাবে চেঞ্জ হচ্ছে, একই উত্তর আসবে আর কি। আবার 8 থেকে -6, 8 বাদ 6 বাদ, তাহলে -14 হইল। সেম কারণে -5 থেকে -19 যাওয়ার সময়ও দেখো খেয়াল করে, -5 বিয়োগ 14 করলেই -19 হয়, এখানেও কিন্তু ওই -14ই হইল। অর্থাৎ যেই সমস্ত চতুর্ভুজের ক্ষেত্রে তোমার বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, সেই সমস্ত চতুর্ভুজের জন্য 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে 4 নাম্বার শীর্ষবিন্দু বের করার এমসিকিউ ট্রিক্স হচ্ছে যে তুমি দেখবা কি লাগবে। ধরো ডি বিন্দু লাগবে, এই ডি বিন্দু কত ভাবে আসা যায়, কোন কোন দিক থেকে আসা যায়। এমন হইতে পারে এই ডি বিন্দু তুমি এই দিক থেকে আসলা, সি থেকে আসলা, এমন হইতে পারে তুমি বি থেকে গেলা, দুইটা একটা হবে। তাহলে তুমি যদি সি থেকে যাও, তাহলে সিডি এর সমান্তরাল এবং সমান আর কে আছে তাহলে দেখবা। ধরো সিডি এর সমান এবং সমান্তরাল হচ্ছে এবি, তাহলে দেখবা এ থেকে বিতে যাওয়ার সময় ভুজ কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, কোটি কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটাই তুমি সি থেকে ডিতে যাওয়ার সময় চেঞ্জটা করে দিবা। দেখবা এখান থেকে এখানে যাওয়ার সময় ভুজ বাড়ে 1, কোটি কমে 13। তাহলে এই সি থেকে ডিতে যাওয়ার জন্য তুমি ভুজ 1 বাড়াবা, কোটি 13 কমায় দিবা। বুঝছো? তখন দেখবে এগুলো উত্তর চলে আসবে। আমি তোমাকে এটা দেখো, বোর্ডে আসে একটা ম্যাথ এবং এগুলো ভর্তি পরীক্ষাতেও খুব বেশিবার আসে। আমি তোমাকে আরেকটা সিস্টেম দেখাই। আমাদের প্রমিত ভাইয়া কল দিচ্ছে কেন, এটা তোমরা লিখো। আসো এখন আরেকটা ম্যাথ দেখাবো, এইটা প্রচন্ড ফেমাস, প্রচন্ড সেই লেভেলের ফেমাস সেলিব্রিটি ম্যাথে। দেখো টিকটক স্টার, কোনো জায়গায় বাদ দেয় নাই। এই তাড়াতাড়ি তুলো, এটা তাড়াতাড়ি তুলো, এটা তাড়াতাড়ি তুলো। তোমরা যারা প্রথমে 100 জনের মধ্যে থাকবা ভর্তির ক্ষেত্রে, তাদের সবাইকে টি শার্ট দিয়ে দেবো আমি, যাও বলে দিলাম, গিফট আমার পক্ষ থেকে। না রিভাব বাইরেও নিব, দুজনের পক্ষ থেকেই দিব। আচ্ছা এখন আসো, চলো শুরু করি। কোয়েশ্চেনটার দিকে তাকাও, বললো একটা সামান্তরিক আছে, সামান্তরিকের দেখি তো, একটা কর্ণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে কি এত এবং এত। মনে করো যদি সামান্তরিক হয় এইটা, একটা সামান্তরিক, ওকে, একটা বেসিক সামান্তরিক। সামান্তরিকের মধ্যে কি থাকে বলো? কর্ণ থাকে।
তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তের এটা একটা কর্ণ, আর একটা কর্ণ মনে করো এটা। এখন ধরো ওরা আমাকে একটা কর্ণের ব্যাপারে বলে দিয়েছে যে একটা কর্ণের দুইটা প্রান্ত বিন্দু হচ্ছে 3, 4 আর 6, -5। তাহলে ধরো এটা জাস্ট সাপোজ যে এটা হচ্ছে 3, 4, আর এটা এটা কোনটা এ বি, ধরো এটা ধরলাম বি, এটা সি হচ্ছে 6, -5, আর ডি আচ্ছা গেল। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরো -2, -1। এখন এইটা -2, -1 নাকি এইটা -2, -1 বুঝবা কেমনে? এখানে কাহিনী আছে, আমি একটা টেকনিক শিখাই দেবো তোমাদেরকে, বিসিডি। এখানে ভুলটা ধরলে ভুল অঙ্ক বেরাবে, ভুল অঙ্ক করা যাবে না। এগুলো নর্মালি শেখানো হয় না ক্লাসে, আমি খুব গুরুত্বের সাথে শিখাই দিচ্ছি, যত্ন নিয়ে শুনো। তোমাকে যখন বলবে যে একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক অত অত, তুমি ধরো বসাইলা, বললো 3 নাম্বার শীর্ষবিন্দু এত, জাস্ট এইটা। এখন 3 নাম্বার কি তুমি এইটা দিবা নাকি ওইটা দিবা? এবং একটা ভুল একটা শুদ্ধ এর মধ্যে, বুঝছো? মানে তুমি ধরো আইদার হইতে পারে যে এই বিন্দুটা এটা, অথবা হইতে পারে ওইটা। যদি এই বিন্দুটা এটা হয় তুমি ওইখানে দিলে ভুল উত্তর আসবে, সেম ওইটা যদি হয় তুমি এখানে দিলে ভুল উত্তর আসবে, এরকম। বুঝবা কেমনে? টেকনিকটা হচ্ছে একটু রাফ করতে হবে। ভাই রাফটা কেমনে? মনোযোগ দিয়ে শোনো। তুমি একটা রাফ করবা এরকম যে একটা হচ্ছে আমার 3, 4, লাইক 3, 4 ধরো এখানে থাকবে, নর্মাল কমন সেন্স ইউজ করে 3, 4 ধরো এ, হ্যাঁ, তারপর -6, 5, তাহলে -6 উপরে গিয়ে 5, জাস্ট সাপোজ যে 4 তো একটু উপরে ধরো সি। আচ্ছা, এই দুটো দেওয়া। এখন তুমি দেখবো 3 নাম্বার শীর্ষবিন্দু কোন জায়গায়, -2, -1। তাহলে দেখো -2, -1, তার মানে এটা এই সাইডে না? তাহলে দেখো এ সি যদি দেওয়া থাকে এমনি করে, এ এর সাইডেরটা হচ্ছে ডি অজানা, সি এর সাইডেরটা হচ্ছে বি হবে। তাহলে দেখো সি এর সাথের পার্টটা, সি এর সংলগ্নটা হচ্ছে বি, মানে এইটা জানা থাকবে। বুঝো কথাটা? সি এর সাথেরটা আমি জানি, সি এর সাথেরটা আমি জানি, বুঝছো? সি এর সাথেরটা আমি জানি, তাহলে বি হচ্ছে এটা না দিয়া চলো আমরা এটা দিই। খেয়াল করো, আমি কিন্তু এটাই লিখে ফেলতাম, বাট বি হবে ধরো এইটা। তাহলে কত হয় দেখো তো দেখি, 2, -1 বা এই টাইপের হবে, -2, -1। ভাইয়া আরেকবার বুঝায় বলেন যে কেমনে আপনি নির্ণয় করলেন? এইখানেই হবে। আমি 4টা বিন্দুর মধ্যে 3টা বিন্দু জানি দেওয়া আছে, 4 নম্বরটা আমার ফাঁকা রাখতে হবে। এখন ফাঁকা কি আমি এইখানে রাখবো নাকি এইখানে রাখবো এটা বুঝতে পারছি না। আমি করলাম কি, রাফে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, আঁকার পরে বিন্দুগুলো জায়গা মতো বসাইলাম যেগুলো আমি জানি। এ বিন্দু জানি, এ বিন্দু বসাইলাম, সি বিন্দু জানি, সি বিন্দু বসাইলাম। এখন দেখলাম আরেক বিন্দু যেটা মনে মনে ধরলাম এটা বি আর কি, সাপোজ সেটার স্থানাঙ্ক দেখো, এটা হচ্ছে আমার -6 + 5, সরি মানে -6 + 5, ধরো এটা -6 + 5। এইখানে বি বিন্দু দুইটাই নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ। জাস্ট সাপোজ যে দাঁড়াও, জাস্ট সাপোজ যে নেগেটিভ নেগেটিভ মনে করো এইখানে আসলো, বুঝো খেয়াল করে, তাহলে ডি বিন্দুটা কি আমার এখানে হবে? বুঝছো কথাটা? ডি বিন্দুটা এমনি হবে, জিনিসটা এমনি করে হবে। তাহলে এটাই আর কি, যে আমার জানা আরেকটা বিন্দু হচ্ছে গিয়ে তোমার সি এর সাথে, বা এরকম করে যে মানে তোমার এরকম হবে যে এ বি আর সি বি, মানে এ আর সি এর মাঝখানে এক সাইডে পড়বে, জিনিসটা এরকম। চলো তাহলে এই যেটা আবার একটু চিন্তা করতে দাও আমাকে একটু, এমনি খেয়াল করো। ধরো আমার কর্ণ দুইটার ছেদ বিন্দু কোনটা, বুঝো ভালো করে, এটা না? কর্ণ দুইটার ছেদ বিন্দু। এখন তুমি এমনি চিন্তা করো, কম্পাস, আঙ্গুলকে কম্পাস মনে করো, খেয়াল করো, কম্পাসের একটা প্রান্ত এখানে, একটা প্রান্ত এতে রাখলা। দেখো এ থেকে সিতে তুমি বি দিয়ে যেতে চাও, ভালো করে বুঝো, এ থেকে সিতে যাবা তুমি বি দিয়ে, বি হয়ে যাবা। তাহলে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরলা নাকি বিপরীত দিকে বলো তো? এ থেকে সিতে যাবা, বি হয়ে যাবা, তাহলে কি এমনে যাইতে হবে নাকি এমনে গেলে তোমার বি রাস্তায় পড়ে? ঘড়ির কাঁটার দিকে গেলে না মাঝ রাস্তায় বি পড়বে, ভালো করে বুঝো। এ থেকে সিতে যাবা, তাহলে মাঝ রাস্তায় বি পড়বে কি ঘড়ির কাঁটার দিকে গেলে? এখন তাহলে খেয়াল করে দেখো, এ থেকে সিতে যাবা, তাহলে ঘড়ির কাঁটার দিকে যাইতে গেলে তখন মাঝখানে বি পড়বে, সেই কারণে এটা হবে না। ভাই আরেকবার বুঝাই বলেন, দেখাই। তুমি যদি তোমাকে বলি এ থেকে সিতে যাও, আঙ্গুল ঘুরে ঘুরে যাও, তাহলে বলো তোমার এটা কম্পাসটা রাখলাম মিডল পয়েন্টে, এ থেকে সিতে যাবা, এমনে গেলে বি মাঝ রাস্তায় পড়বে নাকি এমনে গেলে বি মাঝ রাস্তায় পড়বে? এমনে গেলে, এমনে যাওয়া মানে ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে। যে দেখো 3টা 4টা 5টা বাজবে, তাহলে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। অর্থাৎ তুমি যদি কর্ণের মধ্যে এক আঙ্গুল রাখো, আরেক আঙ্গুলকে এতে রাখো, সিতে যাইতে হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসতে হবে এবং মাঝ রাস্তায় বি পড়বে। কাহিনীটা বুঝছো? এখন মনে করো আমি যদি বি বলি এইটা, তাইলে এখন আমি যদি এমনি আনতে হয়, এ থেকে সিতে যাবো বি হয়ে, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাওয়া লাগে, বাট আমার রাত বলে দিকে ঘুরতে হবে, বিপরীত দিকে না। তাহলে সেই কারণে আমি দিকে ঘোরানোর জন্য, ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর জন্য এটাকে এ আর সি এর ঘড়ির কাঁটার দিক বরাবর ঘূর্ণনের মাঝখানে রাখলাম। একটু অ্যাডভান্স চিন্তা, বাট জিনিসটা ভালো, একটু ক্রিটিক্যাল, আমি জানি একটু ক্রিটিক্যাল, বাট জিনিসটা ভালো। ওকে,
তাহলে আরেকবার পুরোটা ব্যাপার বুঝাই বলছি। রাফে 3টা 4টা বিন্দু আঁকবা, আঁকার পরে দেখবা এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাইতে যাচ্ছি, 3 নম্বর শিশুটা কোন জায়গায় আসে, যেটা দেওয়া আছে এইখানে আছে। আচ্ছা, তাহলে আমি যদি এ থেকে সিতে যেতে চাই 3 নাম্বারটা হয়ে ঘড়ির কাঁটার দিক হয়ে যাব নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিক হয়ে যাব? তো দেখলাম এইটা হইতে হলে ঘড়ির কাঁটার দিক দিয়ে যাওয়া লাগবে। তাহলে ছবিতেও আমি এ থেকে সিতে যাব এবং ঘড়ির কাঁটার দিকের রাস্তার মাঝখানে যাতে বি পড়ে অমনে করে বি বসাইতে হবে। আচ্ছা, এখন আসো তাহলে, এবার আসো। এখন যদি বলে যে আমার এবার এই নাম্বার বিন্দুটা ডি নাম্বার বিন্দুটা নির্ণয় করতে হবে, যদি আমাকে বলে এখন ডি নাম্বার বিন্দু নির্ণয় করতে হবে, তাহলে আমি দেখব কোন বিন্দু লাগবে, ডি বিন্দু। আমি এই ডি বিন্দু কয়টা রাস্তা ধরে আসতে পারি? 2 রাস্তা, একটা হচ্ছে এই রাস্তা আর একটা হচ্ছে এই রাস্তা। ঠিক, এখন আমি যদি এই রাস্তা ধরে যাই, এই রাস্তার সমান এবং সমান্তরাল কোন রাস্তা আছে? এইটা। তাহলে দেখবো বিসি কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে বিসি কেমনে চেঞ্জ হয়? বিসির ভূত চেঞ্জ হচ্ছে 8 বেড়ে যাচ্ছে, কোটি চেঞ্জ হচ্ছে 4 কমে যাচ্ছে। ঠিক, কোটি 4 কমে যাচ্ছে। সেম ঘটনা ঘটবে এখানে, ভুজ বেড়ে যাবে 8, কোটি কমে যাবে 4। সেই ক্ষেত্রে উত্তর কত আসবে? এর সাথে 8 বাড়ায় দিলে 8 আর 11, 4 থেকে 4 কমায় দিলে 0। এখন এই জিনিসটা শুদ্ধ হইল কিনা আমি চেক করব কিভাবে? চেক করার টেকনিকটা হচ্ছে এই ডি বিন্দু এই রাস্তা ধরে আসার ক্যালকুলেশন আমি করলাম, বাট এই ক্যালকুলেশনও তো বাকি আছে, এটা না করলেও উত্তর মিলবে, বাট আমি টেস্ট করছি যে ঠিক হইল কিনা। তখন আমি এই রাস্তার সমান এবং সমান্তরাল হচ্ছে বি এ, তাহলে দেখবো বি থেকে এতে যাওয়ার সময় ভুজ কিরকম চেঞ্জ হয়। -2 থেকে 3, তার মানে হচ্ছে 5 বেড়ে গেল। সেই ক্ষেত্রে দেখবো এটার থেকে এটা আসার সময় কি 5 বাড়ে কিনা, 6 থেকে 11তে আসলেও 5 বাড়ে। সেম ভাবে কোটির ক্ষেত্রে -1 থেকে 4-এ আসতে গেলেও 5 বেড়ে যাচ্ছে, তাহলে এটার কোটিও 5 বাড়লেই কি এটা 0 হয়? ইয়েস, এই তো, তার মানে হ্যাঁ, ডি বিন্দুর স্থানাঙ্ক শুদ্ধ আছে। বুঝছো? এই হলো কাহিনী। ভাইয়া বি থেকে সিতে না নিয়ে সি থেকে বিতে হিসাব করা হলো না কেন? আচ্ছা, সিস্টেমটা হচ্ছে তোমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে অজানা রাশি, এইখানে আইসা থামতে হবে। তাহলে শুরু করবা কই? হয় এ থেকে ডিতে অথবা সি থেকে ডিতে। ঠিক, তুমি যদি এ থেকে ডিতে আসো, এটা সমান্তরাল এটা না, তাহলে দিকটা একই হইতে হবে। বুঝো, দিকটা একই হইতে হবে, নাহলে কি ভুজকটি সেম ভাবে চেঞ্জ হবে না তো? তাহলে যদি এ থেকে ডিতে আসতে হয়, এখান থেকে বি থেকে সিতে যাওয়া লাগবে, তাহলে এই ভুজকটি সেম স্টাইলে আগাবে। নাহলে তুমি বলো আমারে এ থেকে বি এ যাওয়ার সময় ভুজ বাড়ে হচ্ছে 8, তুমি যদি এখন সি থেকে বিতে যাও, এটা তো ভুজ 8 কমে যাবে, উল্টো হয়ে গেল না? তোমার কখন কখন এটা ইউজ করা যাবে এই টেকনিকটা? যখন বাহুগুলা সমান এবং সমান্তরাল থাকবে, তুমি দেখবা যে আমার দিক একই, ইয়েস, দূরত্ব একই, ইয়েস, তাইলে আমি ভুজ কোটি সমান পরিমাণে বাড়াবো। দেখি তো এ থেকে ডিতে যাওয়ার সময় দিক কি এইটা, ইয়েস, দূরত্ব কি এইটা আর এটা সেম, ইয়েস, তাইলে যেহেতু এডি এর দূরত্ব আর বিসি এর দূরত্ব একই, এডি ঠিক যেই অ্যাঙ্গেল বরাবর আগায় বিসি সেম অ্যাঙ্গেল বরাবর আগায়, দিক একই, বুঝো, অ্যাঙ্গেল একই। সেই কারণে এ থেকে ডিতে যাওয়ার সময় ভুজকটি যেভাবে বাড়ে কমে, বি থেকে সিতে যাওয়ার সময়ও ভুজকটি একইভাবে বাড়ে কমে। বুঝছো? এই হলো ঘটনা। লিখো 2 বিন্দুর দূরত্ব টাইপ 3, এটা তো লিখাই। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে আমরা আসবো। বৃত্তের ক্ষেত্রে 2টা পয়েন্ট, একটা হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে কি? পরিকেন্দ্র মানে হচ্ছে এ বি সি কে লেখা হয় নাই, এ বি সি কে বৃত্তের 3টা বিন্দু ধরে কেন্দ্র নির্ণয় করব। তাহলে এ বি সি কে বৃত্তের 3 বিন্দু ধরে যদি কেন্দ্র নির্ণয় করি, সেটাকে বলা হবে পরিকেন্দ্র। এটা সহজ হিসাব, এবং সব ক্ষেত্রেই হচ্ছে কি তোমার এই যে পরিকেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ সবগুলো বিন্দু দূরত্ব থাকে ব্যাসার্ধের সমান, এটার নাম কি? পরিব্যাসার্ধ। এটার নাম কি? পরিব্যাসার্ধ। তাইলে তাইলে ঘটনাটা হচ্ছে এরকম। ভাই ঘটনাটা একটু আরেকবার বলেন, বুঝিনি আসলে। মানে ধরো যদি একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে এরকম, 1 সেকেন্ড প্লিজ। তাইলে ধরো একটা ত্রিভুজ আছে আমাদের কাছে, এ বি সি ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু হচ্ছে এ, বি এবং সি। এখন এ বি সি কে যদি বৃত্তের 3টা বিন্দু ধরে আমি যদি কেন্দ্র বের করে ফেলি বৃত্তটার, সেই বৃত্তটার কেন্দ্রটাকে বলা হবে পরিকেন্দ্র। এটা পরিকেন্দ্র কার? বৃত্তের না, না, ত্রিভুজের পরিকেন্দ্র। আচ্ছা, তারপরে পরিব্যাসার্ধ কত? ওই পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব। ও এ, ও বি, ও সি, এগুলো ইকুয়াল। এগুলো বুঝো তুমি, এগুলো পারো, স্কুলের পড়া এগুলো, স্কুলের বেসিক পড়া। ওকে, স্কুলের বেসিক পড়া এগুলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে বৃত্ত থেকে প্রশ্ন আসে কি পরীক্ষায়? বৃত্ত থেকে পরীক্ষায় আসে জ্যা এর দৈর্ঘ্য নির্ণয়। কি আসে? জ্যা এর দৈর্ঘ্য নির্ণয়। এখন মনে করো এটা বৃত্তের কেন্দ্র, এটা একটা জ্যা। তাহলে এই জ্যা এর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয়, এখানে সিস্টেমটা হচ্ছে এরকম
যে এইটা আমার বৃত্তের ব্যাসার্ধ। সবসময় মাথায় রাখবা, কেন্দ্র থেকে যদি আমি লম্ব আঁকি, সেই লম্বটা বৃত্তের জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এটা তোমরা স্কুলে থাকতে পড়ে আসছো যে কেন্দ্র হতে জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপরে একটা লম্ব টানো, সেই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ওইখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে এডি, এটা লম্ব যেহেতু এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকুয়াল টু ওএ স্কোয়ার, ওটাই লিখেছে যে ওডি স্কোয়ার আর এডি স্কোয়ার হচ্ছে ওএ স্কোয়ার। কিন্তু দেখো, তাহলে আমার যদি ওএ ব্যাসার্ধ লাগে, তাহলে আমি ওয়ের মান এটাকে রুট করে বের করে ফেলতে পারি। কাহিনী এটা না, কাহিনী হচ্ছে আমার জ্যায়ের মান লাগবে, জ্যায়ের দৈর্ঘ্যটা লাগবে। জ্যায়ের দৈর্ঘ্য পরীক্ষা আসছে, আমি দেখাই দিব এখন। খেয়াল করো, জ্যা এর দৈর্ঘ্য জ্যা এর দৈর্ঘ্যটা কত? জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে পুরোটা যদি জ্যা হয়, এটুক হচ্ছে এডি। এডি তুমি এখান থেকে বের করতে পারো। জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু এডি, দুইটা এডি। এর মধ্যে একটা এডির মান কত চিন্তা করে দেখো। ধরো এখান থেকে যদি একটা এডি বের করতে চাও, এডি এর মানটা হবে হলো ওএ স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার এর রুট, ওএ স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার এর রুট, ওএ স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার এর রুট হচ্ছে এডি এর মান। সেই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি লিখতে পারবা ওএ স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার এর রুট। হোয়াট ইজ ওএ স্কোয়ার? ওএ স্কোয়ার হচ্ছে ব্যাসার্ধ। পরীক্ষার প্রশ্নে তোমাকে ব্যাসার্ধ দেওয়া থাকবে। হোয়াট ইজ ওডি স্কোয়ার? কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, এটাও দেওয়া থাকবে। তাহলে এটা স্কোয়ার বিয়োগ এটা স্কোয়ার করলে তুমি এটার মান পাবা, সেই মানকে ডাবল করলে তুমি পুরা জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাবা। এখন কথা হচ্ছে, ভাই জ্যা কি জিনিস এটাই তো বুঝি না, জ্যা কি জিনিস এটাই তো বুঝি না। আমি এখন ওইটা শিখাই দিব। জ্যা কি জিনিস আমি শিখাই দিব। জ্যা, ছেদক, ছেদাংশ, তারপরে স্পর্শক সব ডিটেলে শিখাই দিব এখন তোমাদেরকে। ওকে, এইটুকু কি লেখা শেষ? এইটুকু আগে শেষ করো। বৃত্তের জ্যা কাকে বলে, তারপরে হচ্ছে রেখাংশ কোনটা, ছেদক রেখা কোনটা, স্পর্শক রেখা কোনটা, ছেদ বিন্দু কোনটা, স্পর্শ বিন্দু কোনটা, তারপরে হচ্ছে গিয়ে জ্যায়ের সাথে ব্যাসের সম্পর্কটা কি, ডিটেল শিখাই দিব। আগে এটা তুলো। এই ক্লাসটা ইম্পর্টেন্ট, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যা কিছু করাই দিচ্ছি প্রচন্ড গুরুত্বপূর্ণ, যা কিছু করাই দিচ্ছি প্রচন্ড গুরুত্বপূর্ণ। ওকে, লিখো। যেই পয়েন্ট থেকে বৃত্তের উপরস্থ সবগুলো বিন্দুর দূরত্ব সমান, সেটাকে বলা হয় কেন্দ্র। নাম কি? এটা কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র থেকে উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তের সাথে একটা রেখার যদি কোনো টাচ না থাকে, সেই ক্ষেত্রে সেই রেখাটাকে বলা হয় বহিস্থ রেখা, মানে সম্পূর্ণই বৃত্তটার বাইরে। বহিস্থ রেখা। যদি কোনো একটা রেখা একটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে বা একটা বিন্দুতে ছেদ করে, সেই রেখাটাকে বলা হয় স্পর্শক রেখা। কিন্তু যদি কোনো রেখা একটা বৃত্তকে দুইটা আলাদা আলাদা পয়েন্টে স্পর্শ করে, যেমন এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তখন আর জিনিসটাকে স্পর্শ বলা যায় না, তখন বলতে হয় ছেদ করে চলে গেছে। একটা জিনিস হচ্ছে টাচ করে। তুমি যখন টাচ করবা, টাচ করলে জিনিসটা একটা পয়েন্টে টাচ হয়, টাচ করলে জিনিসটা একটা পয়েন্টে টাচ হবে। যেহেতু এটা গোল, তুমি একটা যখন ধরো একটা কোনা, এটার মধ্যে তুমি কিন্তু অনেকগুলো পয়েন্টে এমনি টাচ করলে এটা রেখা হইলো না, তো গোল হয়ে গেল। সোজা থাকলে একটা পয়েন্টে টাচ হবে, বুঝছো জিনিসটা? তাহলে স্পর্শক রেখা বৃত্তকে এক পয়েন্টে টাচ করে। কিন্তু এই যেই রেখাটা বৃত্তকে দুইটা পয়েন্টে ছেদ করে দিচ্ছে, এই রেখাকে বলা হয় হলো ছেদক রেখা। কি রেখা বলে? ছেদক রেখা। ছেদক রেখা। এখন খেয়াল করে দেখো, ছেদক রেখা তো অনেক বড়। এই ছেদক রেখাটার ভিতরের একটা অংশ, ছেদক রেখাটার ভিতরের একটা অংশ
পুরো ছেদক রেখাটার একটা অংশ বৃত্তের সম্পূর্ণরূপে ভিতরে থাকে। তো ছেদক রেখাটার যেই অংশ বৃত্তের কমপ্লিটলি ভিতরে আছে সেই অংশটাকে বলা হয় জ্যা। তার মানে জ্যা হচ্ছে ছেদক রেখার একটা অংশ। জ্যা কমপ্লিট একটা জিনিস না, জ্যা হচ্ছে ছেদক রেখার একটা অংশ। যেমন যদি তুমি এইটাকে জ্যা বলতে পারবা, বাট এইটাকে তুমি জ্যা বলতে পারবা না, বিকজ জ্যা হবে ছেদক রেখার অংশ। ছেদক রেখা মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরোটা থাকবে, সেই কারণে এটা একটা জ্যা। এটা একটা জ্যা, কারণ এই জ্যা এক প্রান্ত বৃত্তের এই বিন্দুতে, আরেক প্রান্ত বৃত্তের ওই বিন্দুতে। কিন্তু এটা জ্যা না, কেন? কারণ এক প্রান্ত বৃত্তের এক বিন্দুতে হইলেও আরেক প্রান্ত বৃত্তের আরেক বিন্দুতে না, কেন্দ্রের উপরে। এটা জ্যা না, বুঝছো? এখন কথা হচ্ছে যে এই রেখাটার নাম কি? ব্যাস। কেন? কারণ হচ্ছে গিয়ে স্বাভাবিক যে এটা তোমার ব্যাসার্ধের ডাবল ব্যাস, তুমি জানো এটা। ওকে, খেয়াল করে দেখো, এই ব্যাস রেখাটার এক প্রান্ত বিন্দু বৃত্তের এক বিন্দুতে, আরেক প্রান্ত হচ্ছে বৃত্তের আরেক বিন্দুতে। তাহলে জ্যা এর বৈশিষ্ট্যই তো এটা, যে যে এর এক প্রান্ত এক বিন্দুতে, আরেক প্রান্ত বৃত্তের আরেক বিন্দুতে থাকবে। তাহলে এটাও কি একটা জ্যা না? ইয়েস, এটাও একটা জ্যা। এটা একটা জ্যা এবং এটা একটা ব্যাস। কথা হচ্ছে তাহলে এটাও জ্যা, আবার এটাও জ্যা। এটা কেমনে কি? কথা হচ্ছে জ্যা তো অসংখ্য হইতে পারে। এর মধ্যে খেয়াল করো, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, আবার সেম ভাবে এটা একটা জ্যা। আমি অনেকগুলো জ্যা তোমাকে আইকা দিলাম। এর মধ্যে তুমি আমাকে বলো সাইজে সবচেয়ে বড় কোনটা? এইটা না? তাহলে এই ব্যাস নামক যেই জ্যাটা আছে সেটা সবচেয়ে বড় না? তাইলে তুমি এখান থেকে একটা ডিসিশনে আসতে পারো যে কোনো বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের সর্বোচ্চ সাইজের জ্যা। বুঝছো? বৃত্তের সর্ববৃহৎ জ্যাকে ব্যাস বলা হয়। যে অনেক অনেক জ্যা আছে, এর মধ্যে একই দিক বরাবর যাচ্ছে এরকম জ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় জ্যা যেটা, সেটাকে বলা হবে ব্যাস। তার মানে সর্ববৃহৎ জ্যাটা ব্যাস আকারে পরিগণিত হবে বা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে যে বৃত্তের জ্যা কোন বিন্দুগামী, তখন বললো বৃত্তের উপরস্থ বিন্দুগামী, বৃত্তের কেন্দ্রগামী, এরকম অনেকগুলো। তো মাথায় রাখতে হবে বৃত্তের জ্যা আজীবনী বৃত্তের কেন্দ্রগামী হবে। তাহলে বৃত্তের জ্যা আজীবনী কি হবে? বৃত্তের কেন্দ্রগামী হবে। বৃত্তের জ্যা কি হবে বলো? বৃত্তের কেন্দ্রগামী হবে। তাহলে বৃত্তের জ্যা, বৃত্তের সর্ববৃহৎ জ্যা বা ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী। তাহলে ব্যাস কি? ব্যাসও একটা জ্যা। ব্যাস কি জিনিস? ব্যাসও একটা জ্যা। ব্যাসও একটা জ্যা। তাহলে এটা হচ্ছে ব্যাস অথবা সর্ববৃহৎ জ্যা। ব্যাস অথবা সর্ববৃহৎ জ্যা। এটা কি? ব্যাস অথবা সর্ববৃহৎ জ্যা। ওকে, তো এই হচ্ছে আশার বিষয়। কাজ কি শেষ? না, এখানে আরো কয়েকটা ব্যাপার স্যাপার আছে। যে পুরোটা হচ্ছে পরিধি। এখন এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে বৃত্ত বলতে কি বুঝি? শোনো, এই যে দাগটা না, এই দাগের নাম বৃত্ত, ভিতরের জায়গাটার নাম বৃত্ত না। বুঝছো? এই আউটলাইনটা যেটা আছে হলুদ কালারের, এই লাইনের নাম বৃত্ত। ভিতরের জায়গাটাকে বলা হয় বৃত্ত দ্বারা আবদ্ধ অংশ। যেমন তোমার আম্মুর যে চুড়ি আছে, সেই চুড়িটাকে তুমি, চুড়ির যে বাইরের যে মেটালটা, সেই মেটালটাকে তুমি বলতে পারো বৃত্ত। বাট ভিতরে যে হাত থাকবে ওটা বৃত্তের অংশ না। জিনিসটা এরকম যে এই যে হলুদ কালারের দাগটা, এই দাগের নাম বৃত্ত। মাঝখানের জায়গাটা হচ্ছে বৃত্ত দ্বারা আবদ্ধ অংশ, এটা অন্য জিনিস। ওকে, ওইটা অন্য জিনিস। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এই পুরো বৃত্তের দৈর্ঘ্যটাকে ক্যালকুলেশন করলে সেটাকে বলা হয় পরিধি। আচ্ছা, তারপরে আসি বৃত্তের পরিধির উপরস্থ বা বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর মাঝখানে পরিধির যেই অংশটা থাকে সেইটাকে বলা হয় বৃত্তের চাপ। কি বলা হয়? বৃত্তের চাপ। যে বৃত্তের পরিধির উপরস্থ এক বিন্দু থেকে আরেক বিন্দুর যে মাঝখানের জায়গাটা, সেটাকে বলা হয় বৃত্তের চাপ। তো এগুলো তোমার ক্যালকুলেশনের জন্য দরকার। সামনে ইন্টারমিডিয়েটের পড়াশোনায় বৃত্ত রিলেটেড এই ম্যাথগুলো লাগবে বা এই টপিকগুলো লাগবে। ওকে, আমরা যেগুলো পড়ছি এগুলোকে বলা হয় থিওরি। থিওরিগুলো পড়ায় রাখলাম তোমাদেরকে। এখন আমি ম্যাথ করতে যাব। ওকে, নেট কি আমার কাছে এই সমস্যা করতেছে নাকি সবারই? সবারই না, সবার না, শুধু তোমার কাছেই মনে হয়। দেখি তো আমার এখানে কি করছে। আরো দুই একটা পোস্ট শিখাবে আমাকে, কি কি দিতে হবে। আচ্ছা, এখন আসো এই রিলেটেড কি ম্যাথ আমরা করতে পারি। এই রিলেটেড একটা ম্যাথ কোয়েশ্চেন তুলো। আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং হায়ার ডিগ্রিগুলোর পরীক্ষা চলছে, বুঝছো? অনেক কঠিন পড়া, মানে সত্যি কথা যেটা, গত সপ্তাহে আমি কোনো ব্যাচের ক্লাস নিতে পারিনি, সব ব্যাচের ক্লাস অফ ছিল। এবং আমি মানে একটু পাগলের মতনই হয়ে গেছিলাম পড়তে পড়তে আর কি, মানে অসুস্থ হয়ে গেছিলাম মেন্টালি, বুঝছো? আমি কিছুই বুঝতে পারছিলাম না তার দিয়ে কি হচ্ছে, খালি পড়া পড়া পড়া। তো স্বাভাবিকভাবেই যেটা দেখা যায় যে আমি তোমাদের পড়া নিয়ে মগ্ন থাকি অথবা আমার পড়া নিয়ে মগ্ন থাকি। তো ওই যে এক্সট্রা মার্কেটিং বা এগুলা আমি খুবই অল্প পারি।
এই জন্যই দেখবা এই লেভেলের পড়ানোর পরেও আমাকে অনেক মানুষ চিনে যে এটা না, ওকে, বিকজ আমি মার্কেটিং করি না বললেই চলে। সেই কারণে এই দায়িত্বটা তোমরাই নাও। আমি জায়গায় জায়গায় যে বলার চাইতে তোমরাই বলো যে এখানে কেমন ক্লাস হচ্ছে বা ভিতরে কেমন ক্লাস হয়, এইটা অনেক বেশি উপকার হবে আমার জন্য। এবং স্বাভাবিকভাবেই যদি আমার কাছে রেভিনিউ বেশি আসে, আমি সেটা তোমাদের পিছনে আরো বেশি করে খরচ করতে পারবো। সিম্পল কথা, ওকে। আমাকে ভালোবেসো। জিনিসটা কি হইলো যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তারপরে কি হলো ঘটনাটা খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। বললো যে এবার এটা কেন্দ্র, এটা কেন্দ্র, 11,2 হচ্ছে কেন্দ্র, তাহলে 11,2 হচ্ছে কেন্দ্র, আর বৃত্তে একটা জ্যা আছে, এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে ধরো এটা যদি জ্যা হয়, এটার সমদ্বিখণ্ডন বিন্দু হচ্ছে এটা, কত বিন্দু দেখো তো, মনে করো ডি বিন্দু 2,-1 মনে হয়, হ্যাঁ সমদ্বিখণ্ডিত হচ্ছে। এখন আমার কি লাগবে, জ্যা এর দৈর্ঘ্যটা লাগবে। তাহলে আমার সিস্টেমটা কি বলো, ওই যে সমকোণী ত্রিভুজ দিয়ে কাজ করে ফেলি। এটা একটা লম্ব আঁকবো, এটা একটা লম্ব আঁকবো, এটা একটা লম্ব আঁকবো। তাহলে এটা হচ্ছে ও, এটা এ, এটা বি। তাহলে খেয়াল করে দেখো, আমি জানি যে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় ওই বিন্দুতে রেখাটা লম্ব আসে, বিকজ আমি জানি লম্ব রেখা আঁকলে সমদ্বিখণ্ডিত। ওরা উল্টাটা বলেছে, ওরা বলছে সমদ্বিখণ্ডিত হচ্ছে, তার মানে কি লম্ব। বলবো যেহেতু এ বি এর মধ্য, আমার লেখার স্টাইলটা দেখো, আগে লিখিও না, টাইম দিব আমি, মধ্যবিন্দু ডি, সুতরাং ও ডি লম্ব এ বি। মানে আমি আগে বললাম, মধ্যবিন্দু বলে দিয়েছে ওরা, সেই কারণে তোমার লম্ব এমনি। তাইলে ওইখান থেকে আসতে পারি আমরা, সুতরাং ত্রিভুজ ও এ ডি, মানে এই ত্রিভুজটা সমকোণী, ও এ ডি ত্রিভুজটা সমকোণী। তাইলে ওইখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর ও এ হোল স্কয়ার ইকুয়াল টু এ ডি হোল স্কয়ার প্লাস ও ডি হোল স্কয়ার। আমার লাগবে কি, লাগবে কি 2 ইন্টু এডি না, বিকজ এবি লাগবে, তাহলে এডি এর ডাবল, তাহলে এডি দরকার আমার এখন। ও এ হোল স্কয়ার মাইনাস ও ডি হোল স্কয়ার। এখন ও এ এর মান লাগবে, এই বিন্দু কি রে ভাই, আচ্ছা দেখি তো, 10 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা 10, ও এ এর মান 10 মাইনাস ওডি, ওডি এর মান বোঝা যাচ্ছে, দেখো দেখি ওডি একটু বের করে ফেলি। 11 বিয়োগ 2 মানে 9 স্কয়ার, 2 আর মাইনাস 1 মানে 3 স্কয়ার, 9 নং 81 আর 3 3 9, 81 আর 9 মিলাইলে 90 হয়। এই দাঁড়া 1 মিনিট প্লিজ, শুধু 90 দিই, সমস্যা নেই, ঠিক আছে। 100 মাইনাস 90 মানে √10, এটা হচ্ছে আমার এডি এর মান, তাই তো। তাহলে পুরো জ্যায়ের দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু এডি, তাহলে 2√10, 2√10, এইটা হচ্ছে আমার সিস্টেম, ওকে। পরবর্তী টপিক, অক্ষ হতে বিন্দুর দূরত্ব। কি জিনিস, অক্ষর থেকে বিন্দুর দূরত্ব। খেয়াল করো, হেডলাইন দাও, অক্ষর থেকে বিন্দুর দূরত্ব। হেডলাইন দাও, অক্ষর থেকে বিন্দুর দূরত্ব, অক্ষ থেকে বিন্দুর দূরত্ব। ধরো এটা আমাদের এক্স অক্ষ, এরপরে এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এর মধ্যে একটা বিন্দু মনে করে নাও এটা পি এক্স কমা ওয়াই। তাহলে আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে এই বিন্দু থেকে এই অক্ষের দূরত্ব কত, আর এই বিন্দু থেকে এই অক্ষের দূরত্ব কত। তোমার কমন সেন্স কি বলে, এই বিন্দু যদি এক্স কমা ওয়াই হয়, তার মানে কি এইটা এক্স এইটা ওয়াই, ঠিক। এটা এক্স হওয়ার মানে কি এটাও এক্স, এটাকে আমরা শুধু এক্স এমনি লিখতে পারি, শুধু ওয়াই এমনি লিখতে পারি সেই ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে মাঝে মাঝে তো বিন্দুর ভুজকটি প্লাস মাইনাসে আসে, তো সেই ক্ষেত্রে আমি কি দূরত্ব হিসাবে প্লাস মাইনাসে দিব, না এটা পারবো না, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। সেই ক্ষেত্রে আমার এখানে মডুলাস দেওয়া লাগবে, মডুলাস দেওয়া লাগবে। তাইলে যদি বলা হয় যে আচ্ছা কোনো বিন্দুর এক্স অক্ষ হতে দূরত্ব কতটুকু, সেটা হচ্ছে মডুলাস অফ কোটি। যদি বলা হয় কোনো বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব কতটুকু, সেটা হবে মডুলাস অফ ভুজ। তাহলে ওইখান থেকে আসো যে আমরা একটা ডিসিশনে চলে আসি, চলো। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আবার দেখা করব। আমাদের আজকে কিন্তু 3.1 শেষ হলো, ইনশাল্লাহ 3.1 শেষ হচ্ছে। আমরা নেক্সট ক্লাসে 3.2 বিভক্তিকরণ দিয়ে শুরু করব।
বিভক্তিকরণে অনেক সুন্দর সুন্দর পড়া আছে, বিভক্তিকরণে যেটা দিয়ে শুরু হবে নেক্সট ক্লাসে, অনেক ভালো ভালো পড়া আছে বিভক্তিকরণের মধ্যে, মধ্যবিন্দু সূত্র, টেকনিক, শর্টকাট, তারপরে হচ্ছে তোমার এগুলো অঙ্ক, বেশ ভালো ভালো অঙ্ক আছে, অনেক ভালো ভালো অঙ্ক আছে, বিদেশে আইআইটির অঙ্ক আছে, অনেক ভালো ভালো অঙ্ক আছে নেক্সট ক্লাসে। ওকে, আমার নেক্সট ক্লাসে বিভক্তির অঙ্ক অনেকগুলো সুন্দর সুন্দর অঙ্ক দেখবো। তো যাই হোক, সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ, তোমাদের নেক্সট ক্লাসের জন্য আমি ওয়েট করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ। বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করিও, ঠিক আছে, গুড বাই।